আজকের ক্লাসে আমি আলোচনা করব জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সম্পর্কে। দেখো, নামের মধ্যেই অনেকটা আছে জেনেটিক্যালি মডিফাইড। মডিফাইড কথাটার মানে কি? পরিবর্তিত, অর্থাৎ জিনগতভাবে পরিবর্তিত জীব। এখন আধুনিক জৈব প্রযুক্তিবিদ্যা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির সাহায্যে আমরা যদি কোনো জীবের জিনগত কাঠামোকে পরিবর্তন করতে পারি, অর্থাৎ বহিরাগত বা অন্য কোনো জীবের জিনকে তার শরীরে প্রবেশ করিয়ে তার বিশেষ কোনো গুণকে পরিবর্তন করতে পারি এবং সেইভাবে সৃষ্ট জীবকে আমরা বলতে পারি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা সাধারণত নির্দিষ্ট কোনো ক্লোনিং ভেক্টর, আমরা ক্লোনিং ভেক্টর আগের ক্লাসগুলোতে পড়েছি। এখন ক্লোনিং ভেক্টরের মাধ্যমে যদি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ গঠন করতে পারি, রিকম্বিনেন্ট ডিএনএ গঠন করে সেই জিনের চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে পারি, তাহলে সেই ঘটনাকেই বলা হবে জিএমও, বা সেই ধরনের সৃষ্ট জীবকে রাদার বলা হবে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটাকে আমরা এই ধরনের ভাবে উৎপন্ন জীবকে আমরা ট্রান্সজেনিক অর্গানিজমও বলতে পারি বা ট্রান্সজেনিক জীবও বলতে পারি। অর্থাৎ ট্রান্সজেনিক অর্গানিজম বা ট্রান্সজেনিক, এখানে ট্রান্সজেনিক কথাটা এসছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে আরেকটা টার্ম পেয়ে যাচ্ছি যে ট্রান্সজিন। এখন ট্রান্সজিন কথাটার মানে কি? যখন অন্য প্রজাতির জিন আমি ঢোকাচ্ছি, অর্থাৎ এ জীবের দেহে যখন বি জীবের জিন ঢোকাচ্ছি, সেই জিনকে, বহিরাগত জিনকে আমরা বলতে পারি ট্রান্সজিন। এবং যে পদ্ধতির সাহায্যে এটা করা হচ্ছে, ট্রান্সজিনের এই প্রবেশের পদ্ধতিকে আমরা বলতে পারি ট্রান্সজেনেসিস, অর্থাৎ এই পদ্ধতিটাকে আমরা বলবো ট্রান্সজেনেসিস। অর্থাৎ ট্রান্সজেনেসিসের মাধ্যমে যে জীব তৈরি হয় তাকে আমরা বলবো ট্রান্সজেনিক জীব বা ট্রান্সজেনিক অর্গানিজম। আর যে জিনকে প্রবেশ করানো হচ্ছে তাকে বলছি ট্রান্সজিন। এরকম ট্রান্সজেনিক জীবের উদাহরণের মধ্যে পড়ছে ট্রান্সজেনিক উদ্ভিদ, যেমন অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন শস্য তৈরি করা হয়েছে, যেমন সোনালী ধান বা গোল্ডেন রাইস। পেস্ট বা পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা হয়েছে, যেমন বিটি তুলো, বিটি বেগুন। পচন প্রতিরোধী ফসল তৈরি করা হয়েছে বা শস্য তৈরি করা হয়েছে, যেমন ফ্লেভার সেভার টমেটো। রোগ প্রতিরোধী কিছু উদ্ভিদ তৈরি করা হয়েছে, যেমন ব্লাইট রোগ প্রতিরোধী আলু, মোজেইক রোগ প্রতিরোধী তামাক ইত্যাদি। আবার ট্রান্সজেনিক প্রাণীর মধ্যে আসছে ট্রান্সজেনিক ইঁদুর, নকআউট মাইস বা নকআউট ইঁদুর ইত্যাদি। তাহলে এই ধরনের উদ্ভিদ বা এই ধরনের প্রাণী আমরা তৈরি করতে পারছি। আজকে আমি আমার এই ক্লাসে মূলত আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো জিএম ক্রপ নিয়ে, অর্থাৎ জিনগতভাবে পরিবর্তিত শস্যগুলো নিয়েই বেসিক্যালি আমি আলোচনা করব। পরের কোনো ক্লাসে আমি জিনগতভাবে পরিবর্তিত যে প্রাণীগুলো আছে তাদের নিয়ে আলোচনা করব। এবার আসছি যে ট্রান্সজেনিক উদ্ভিদ, আমরা যে বলছি ট্রান্সজেনিক উদ্ভিদ আমরা তৈরি করতে পারি, তাহলে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা কি করে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারি সেটা একটু দেখে নিই। নির্দিষ্ট প্রথম কথা, একটা যে জিনটা আমরা ঢোকাতে চাইছি সেই জীবটা শনাক্ত করতে হবে, অর্থাৎ বহিরাগত যে জিনটাকে আমি ঢোকাতে চাইছি সেটাকে শনাক্ত করতে হবে। নির্দিষ্ট ক্লোনিং ভেক্টর নির্বাচন করতে হবে, অর্থাৎ যে ভেক্টরের মধ্যে রেখে আমি জিনটাকে ব্যবহার করব। নির্দিষ্ট বহিরাগত জিনটিকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েট, যেটাকে আমরা বলি কি আণবিক কাঁচি, সেই আণবিক কাঁচি দিয়ে কাটতে হবে এবং নির্বাচিত অংশকে পৃথক করতে হবে। যে কোন অংশটাকে আমি ঢোকাতে চাইছি সেই পার্টিকুলার জিনটাকে আমাকে পৃথক করতে হবে। এবং তারপর আবার ক্লোনিং ভেক্টরকেও কিন্তু রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, ওই সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কাটবো। তারপর ডিএনএ লাইগেজ বলে একটি উৎসেচক আছে, তোমরা জানো, একে বলা হয় আণবিক আঠা। তাহলে সেই আণবিক আঠা বলে যে উৎসেচকটা আছে তার সাহায্য নিয়ে ক্লোনিং ভেক্টরের সঙ্গে এই বহিরাগত জিনের নির্বাচিত অংশটিকে আমরা ঢুকিয়ে দেব এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব এবং উদ্ভিদ কোষের মধ্যে জিন স্থানান্তরের সাহায্যে তাকে সংখ্যা বৃদ্ধি করাবো। অর্থাৎ এই পার্টিকুলার জিনটাকে আমি উদ্ভিদ কোষের মধ্যে ঢুকিয়ে দেব এবং তাকে ক্যালাস কালচার বা টিস্যু কালচার মিডিয়ামে, কলাকর্ষণ মাধ্যমে আমরা বড় করব এবং বিভিন্ন হরমোন, গ্রোথ ফ্যাক্টর, প্রোটিন, বিভিন্ন নিউট্রিয়েন্টস দিয়ে তার কেলাসের বিভেদন ঘটাবো, অর্থাৎ ডিফারেন্সিয়েশন,
এবং নতুন অঙ্গ যাতে সে তৈরি করতে পারে সেই জন্য পুনরুৎপাদন ঘটানোর চেষ্টা করব। তারপর উদ্ভিদ বা প্ল্যান্টলেটের বৃদ্ধি এবং বিকাশ ঘটবে। অর্থাৎ পার্টিকুলার কোনো জীবকে যদি আমরা এরকম ভাবে জিএমও হিসাবে রূপান্তর করতে চাই, যেমন যদি আমি বিটি বেগুন বা বিটি তুলো ইত্যাদি তৈরি করতে যাই, তাহলে আমাকে এরকম পদ্ধতির সাহায্য নিতে হবে। যেমন আমি পার্টিকুলার উদাহরণ দিয়ে বলছি যে বিটি বেগুনের ক্ষেত্রে এখানে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস বলে একটা ব্যাকটেরিয়ার থেকে ক্রাইজিন সেটা কিন্তু কেটে এরকম ভাবে ঢুকানো হয়েছে। অর্থাৎ আমাকে নির্বাচিত জিনটাকে, অর্থাৎ এই ক্রাই জিনটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, শনাক্তকরণ করতে হবে, তারপর একটা নির্দিষ্ট ক্লোনিং ভেক্টর শনাক্ত করতে হবে। যেরকম ক্লোনিং ভেক্টর হিসেবে তোমাদেরকে আমি পড়িয়েছি যে পিবিআর 322, পিবিআর 322, তাছাড়া বিভিন্ন রকম আছে যেমন পিইউসি 18। এরকম পার্টিকুলার কোনো একটা ক্লোনিং ভেক্টরকে নির্বাচন করে সেই ক্লোনিং ভেক্টরের মধ্যে ওই জিনটাকে ঢোকাতে হবে এবং তারপর যে জীবের মধ্যে ঢোকাতে চাইছি, অর্থাৎ বেগুনের মধ্যে ঢোকাতে চাইছি, সেই জিনের মধ্যে ওই পার্টিকুলার জিনটাকে, অর্থাৎ ব্যাসিলাস থুরিনজিয়েনসিসের ক্রাই A1C যে জিনটা, তাকে আমরা ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর অর্থাৎ প্রথমে জিনগুলোকে কাটা, অর্থাৎ কাটার ক্ষেত্রে বিশেষ করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা যেটাকে আমরা আণবিক কাঁচি বলি সেটা দিয়ে কাটবো, তারপর ডিএনএ লাইগেজ দিয়ে সেটাকে জোড়া লাগাবো এবং তারপর ধাপে ধাপে ক্যালাস কালচার করে বা টিস্যু কালচার করে আমরা তাকে বড় করব এবং প্ল্যান্ট হিসাবে গ্রো করাবো এবং সেই প্ল্যান্টটাকে আমরা চাষ করব। এটা হচ্ছে ট্রান্সজেনিক প্ল্যান্ট বা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরির সামগ্রিক একটা পদ্ধতি। এবার আমি আসি যে উদাহরণগুলো আমি দিলাম, বিশেষ করে তোমাদের এই ক্লাস 12 এর সিলেবাসে পেস্ট প্রতিরোধী যে ফসলগুলো তৈরি করা হয়েছে জিএমওর মাধ্যমে, সেগুলো খুব পরীক্ষায় আসে। যেমন বিটি তুলো বা বিটি কটন, এটা প্রথম জিনগত পরিবর্তিত শস্য হিসেবে বাজারে এসেছিল, কারণ এটা খাদ্য শস্য নয়, এটা ব্যবহার হয়। এটা একটা জিএম ক্রপ প্রথমত এবং জেনেটিক্যালি মডিফাইড তুলো, অর্থাৎ এই তুলোটাকে জিনগতভাবে পরিবর্তন ঘটানো হয়েছে। কি করা হয়েছে সেখানে মূলত যেটা মনে রাখতে হবে তোমাদের, যে এটা ট্রান্সজেনেসিসের মাধ্যমে, অর্থাৎ এই যে নতুন অন্য কোন জীবের থেকে জিন ঢুকিয়ে, অন্য জীবটা কোনটা না ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়ার জিন ঢোকানো হয়েছে। আমি আগেই বলছিলাম তোমাদের, তার থেকে দুটি ক্রাই জিন, ক্রাই 1AC জিন, ক্রাই 2AB জিন, এই দুটো জিনকে ওর মধ্যে প্রবেশ করিয়ে পেস্ট প্রতিরোধী বা পতঙ্গ প্রতিরোধী করে তোলা হয়েছে। অর্থাৎ এই যে তুলোটাতে চট করে কোনো পোকা লাগবে না, অর্থাৎ এটা ন্যাচারালি লেপিডোপ্টেরা, ডিপটেরা, হাইমেনোপ্টেরা অর্থাৎ বিভিন্ন বিটল জাতীয় পতঙ্গ, প্রজাপতি, মাছি জাতীয় পতঙ্গ এবং যেগুলো মূলত এই তুলোকে আক্রমণ করে, এই ধরনের পতঙ্গরা কিন্তু চট করে আর আক্রমণ করতে পারবে না। কেন করতে পারবে না? না এই যে জিনটা, এরা একটা ক্রাই প্রোটিন তৈরি করে, এর নাম হচ্ছে ক্রিস্টাল প্রোটিন। এটাকে আমরা বলতে পারি বিটি টক্সিন। কি বলতে পারি? বিটি টক্সিন। অর্থাৎ এইটা একটা অধিবিষ বা টক্সিন, যেটা কিনা ওই পতঙ্গদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে, যার ফলে এরা একটা বায়ো ইনসেকটিসাইড হিসাবে কিন্তু ন্যাচারালি ওই পতঙ্গগুলোকে হতে দেয় না। ঠিক একই পদ্ধতি ব্যবহার করে বিটি ব্রিঞ্জাল বা বিটি বেগুন তৈরি করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে একটা জিএম ক্রপ এবং সেখানে এটাও জেনেটিক্যালি মডিফাইড বেগুন। এখানে ট্রান্সজেনেসিসের মাধ্যমে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়ার একটা বিশেষ জিন ক্রাই জিন, ওটাতেও যেমন দেখো ক্রাই জিন, কিন্তু ওখানে একটা জিন, দুটো জিন ঢোকানো হয়েছিল, সরি, এখানে কিন্তু একটা জিন শুধু ক্রাই 1AC জিনটাকে ঢোকানো হয়েছিল, লক্ষ্য করবে। এবং এখানেও কিন্তু সেই ক্রাই প্রোটিন বা ক্রিস্টাল প্রোটিন, মানে আমি যেটাকে বিটি টক্সিন বলে নামাঙ্কিত করছি, তাহলে সেই বিটি টক্সিন প্রডিউস করে এবং যেটা ওই গাছে কোনো পোকা, বিশেষ করে যে পোকাগুলো বেগুনের ক্ষতি করে, তোমরা সবাই জানো যে বেগুনে প্রচুর পোকা ধরে, হ্যাঁ, সেই পোকা, এবং এরা স্টেম বোরার, অর্থাৎ এরা কাণ্ড দিয়ে পোকাটা ঢোকে এবং কাণ্ড দিয়ে ঢুকে ফলের মধ্যে অর্থাৎ বেগুনের মধ্যে পৌঁছায়। তো সেই পোকাটাকে এরা প্রতিরোধ করে, অর্থাৎ এরা বায়ো ইনসেকটিসাইড। সাধারণত বেগুন চাষের ক্ষেত্রে প্রচুর রাসায়নিক ইনসেকটিসাইড সেগুলো ব্যবহার করতে হয়। প্রচুর সিস্টেমিক ইনসেকটিসাইড যেমন ফিউরাডন, এগুলো ব্যবহার করতে হয় ন্যাচারালি। কিন্তু আমরা যদি এই
জেনেটিক্যালি মডিফাইড বেগুন ব্যবহার করি, তাহলে আমাকে পেস্টিসাইড গুলো ব্যবহার করতে হবে না। ওই ফিউরাডন জাতীয় বা কোনো ডিডিটি এই ধরনের কোনো পেস্টিসাইড পতঙ্গ আটকানোর জন্য দেওয়ার দরকার পড়বে না। এরা ন্যাচারালি কিন্তু এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের যে ক্রাইজিন ওর বেগুনের জিনের সাথে ইনসার্ট করানো হয়েছে, ঢোকানো হয়েছে, সেই জিনটা স্বাভাবিকভাবেই ক্রাই প্রোটিন তৈরি করবে, ক্রিস্টাল প্রোটিন তৈরি করবে, যেটা বিটি টক্সিন হিসাবে কাজ করবে এবং পেস্ট বা পতঙ্গকে প্রতিরোধ করবে। অর্থাৎ এই ধরনের বেগুন গাছে বা এই ধরনের তুলো গাছে এগুলোতে পোকা বা পতঙ্গ লাগবে না। তাহলে এটা হচ্ছে এগুলোর একটা সুবিধে। এবং সাধারণভাবে দেখা গেছে যে এগুলোতে মানুষের দেহে বা অন্য কোনো প্রাণীর দেহে কোনো বিষক্রিয়া, কোনো প্রতিক্রিয়া সেভাবে ঘটে না। এবার দেখবো পচন প্রতিরোধী ফসল, যেমন আসবো ফ্লেভার সেভার টমেটো। এটা একটা বিশেষ ধরনের টমেটো। এই টমেটোটা কিরকম? ফ্লেভার সেভার টমেটো, এটাও একটা জেনেটিক্যালি মডিফাইড টমেটো। সাধারণ পদ্ধতিতে যে টমেটো তৈরি হয়, অর্থাৎ যেটা দেশি ভ্যারাইটির টমেটো, তাতে এই পলিগ্যালাক্টো ইউরোনেজ বলে একটা উৎসেচক থাকে। এই উৎসেচকটা কি করে জানো তো? এটা কোষ প্রাচীরের যে পেকটিন বলে একটা মলিকিউল থাকে সেটাকে ভেঙে দেয়, এবং ভেঙে দেওয়ার ফলে কি হয়? তাদের ফলত্বকটা নরম হয়ে যায় এবং সহজেই অণুজীব দ্বারা সংক্রামিত হয়ে পচে যায়। অর্থাৎ দেশি টমেটো গুলো দেখবে যে কোষ প্রাচীরটা খুব পাতলা এবং সহজেই অণুজীব আক্রমণ বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে পচে যেতে পারে, খুব তাড়াতাড়ি টমেটোটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ফ্লেভার সেভার টমেটো, এই বিশেষ যে ট্রান্সজেনিক টমেটো, ট্রান্সজেনিক বলছি কারণ এখানে অন্য জিন ঢোকানো হয়েছে, সেই ট্রান্সজেনিক বা ট্রান্সজিন প্রবেশের ফলে এই পলিগ্যালাক্টো ইউরোনেজ উৎসেচকের কাজটা বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এই উৎসেচকটাই তো মূলত পেকটিনকে ভাঙে, তাহলে একে যদি বাধা দেওয়া হয় তাহলে পেকটিনটা ভাঙছে না, এবং পেকটিন না ভাঙলে ওই টমেটো চট করে পচবে না। অর্থাৎ পচন রোধী টমেটো আমরা পেয়ে যেতে পারছি। তাহলে এটাও একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির একটা সুফল তোমরা বলতে পারো। অতিরিক্ত পুষ্টিগুণযুক্ত শস্য, আমরা বায়ো ফর্টিফিকেশন বলে আরেকটা টার্ম শুনেছি। বায়ো ফর্টিফিকেশন মানে কি? বায়ো টার্মটা হচ্ছে বায়ো ফর্টিফিকেশন, অর্থাৎ ফর্টিফাই মানে করা, মানে হচ্ছে কোন নতুন উপাদান দিয়ে তাকে সমৃদ্ধ করা। বায়োলজিক্যালি যখন সমৃদ্ধ করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে? এটা সোনালী ধান বা গোল্ডেন রাইস, মানে এখানে কি হচ্ছে? ট্রান্সজেনেসিস পদ্ধতির দ্বারা বিটা ক্যারোটিনের সংশ্লেষকারী তিনটে জিন, PSY জিন, CTRL জিন এবং এই তিনটে জিন এখানে প্রবেশ করানো হয়েছে। CTRL এবং LCY, এই তিনটে জিনকে স্থানান্তরিত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোজ্য অংশে ভিটামিন এ, অর্থাৎ ভিটামিন এ সমৃদ্ধ এটা হচ্ছে একটা ধান। বিটা ক্যারোটিনের থেকে এই তিনটে জিন প্রবেশ করিয়ে স্বাভাবিকভাবে এটাকে ভিটামিন এ সমৃদ্ধ করা হয়েছে, এবং বিটা ক্যারোটিন সংশ্লেষ করতে পারে বলেই এই চালটার অনেকটাই রং গোল্ডেন কালার বা হলুদ কালার হয়, তার জন্য নাম দেওয়া হয়েছে সোনালী ধান। এটা একটা মিরাকেল আবিষ্কার তোমরা বলতে পারো। অর্থাৎ এই ধরনের শস্য যদি আমরা খাই, সোনালী ধান যদি আমরা খাই, তাহলে যেটা হবে, তাহলে আমাদের ভিটামিন এর অভাব হবে না। অর্থাৎ আমরা এই ধান খেলে, অর্থাৎ এই ধানের তৈরি চাল বা বিভিন্ন প্রোডাক্ট খেলে আমরা তার থেকে ভিটামিন এ বেশি মাত্রায় পেতে পারবো। তাহলে এটা একটা সুবিধে। তাহলে আমরা দেখলাম পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা গেছে, পচন প্রতিরোধী ফসল তৈরি করা গেছে, অতিরিক্ত পুষ্টিগুণ সমৃদ্ধ শস্য তৈরি করা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বায়োটেকনোলজির একটা সুফল বলতে পারো, বা জিএমওর সুফল বলতে পারো। তো এবার ট্রান্সজেনিক উদ্ভিদের তো আমি ভালো দিকগুলো তুলে ধরলাম অলরেডি। তো সুবিধাগুলোকে আরেকটু যদি বলি, তাহলে এখানে পেস্ট প্রতিরোধী বা পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা যাচ্ছে, যেমন বিটি তুলো, বিটি বেগুন। এখানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা যাচ্ছে, যেমন ব্লাইট রোগ প্রতিরোধী আলু তৈরি করা যাচ্ছে। মোজেইক রোগ, এটা তামাকের খুব সমস্যাজনক রোগ, তাহলে সেটার প্রতিরোধী তামাক তৈরি করা যাচ্ছে। অতিরিক্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফসল সোনালী ধান, অর্থাৎ এর ভিটামিন এ সমৃদ্ধ ধান তৈরি করা যাচ্ছে। পচনরোধী শস্য, যেমন টমেটোর কথা আমরা বললাম, ফ্লেভার সেভার টমেটো। আগাছা প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা যাচ্ছে। মাটিতে বসবাসকারী অণুজীবদের উপর এদের কিন্তু কোনো কুপ্রভাব নেই, অর্থাৎ এরা স্বাভাবিকভাবে ভালো, অণুজীবদের সাথে এদের ইন্টারাকশন ভালো, গুড ইন্টারাকশন রয়েছে, যার ফলে কোনো সমস্যা সৃষ্টি করে না। জিনটি সাধারণত অন্য গাছে স্থানান্তরিত হয়ে সেই গাছের কোনো ক্ষতি করতে পারে না।
এবং আমি যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্টলি, ইটস অলসো নোন অ্যাজ বায়ো ইনসেকটিসাইড। অর্থাৎ আমরা আজকে যে পৃথিবীতে বাস করছি তাতে সিস্টেমিক ইনসেকটিসাইড বা কেমিক্যাল ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো খুব সমস্যার কারণ এগুলো একটা সমস্যা সৃষ্টি করে বায়ো ম্যাগনিফিকেশন। অর্থাৎ প্রত্যেকটা পুষ্টি স্তরে এই রাসায়নিক যে সার বলো বা রাসায়নিক যে কীটনাশক গুলো বলো, যেগুলো বায়ো নন ডিগ্রেডেবল, তার উপাদান, তার ঘনত্ব প্রত্যেক পুষ্টি স্তরে ক্রমশ বাড়তে থাকে। কিন্তু এই বায়ো ইনসেকটিসাইড গুলো ন্যাচারালি পতঙ্গ প্রতিরোধ করছে বা কোনো ক্ষেত্রে রোগ প্রতিরোধ করছে বা কোনো ক্ষেত্রে পুষ্টিগুণ বৃদ্ধি করছে, তাহলে এরা বায়ো ইনসেকটিসাইড হিসেবে কাজ করছে। বিশেষ করে পতঙ্গ প্রতিরোধী যে উদ্ভিদটা, সেটাকে আমরা বায়ো ইনসেকটিসাইড বলতেই পারি। এবং আমরা সাধারণভাবে রিসার্চ বলছে যে মানুষের পাচনতন্ত্রের উপর তেমন কোনো ক্ষতিকারক প্রভাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে এগুলো আমরা ট্রান্সজেনিক বা জিএমওর সুবিধা বা ভালো দিক আমরা বলতে পারি। এবার যে কোনো আবিষ্কারেরই, বিজ্ঞানের আবিষ্কারের তার সুফল থাকে, তেমনি তার কুফল বা কুপ্রভাব থাকতেই পারে, সেগুলো নিয়ে বা তার অসুবিধা থাকতেই পারে, সেগুলো নিয়েও কিন্তু আমাদের একটু ভাবা প্রয়োজন। যেমন যেগুলো নিয়ে এখন আমাদের চিন্তার বিষয়, অর্থাৎ জিএমও জিন দূষণ করতে পারছে। অর্থাৎ ট্রান্সজেনেসিস পদ্ধতির দ্বারা একটা প্রজাতির জীবদেহে অন্য প্রজাতির জীব যদি আমি ঢোকাই, তাহলে অন্যের জিন পুলে বা অন্যের জিনোমে যখন নতুন জিন, অন্য জিন প্রবেশ করছে, তখন কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটা বিঘ্নিত হতে পারে, বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে এবং ন্যাচারাল যে জিন ফ্লো থিওরি সেইটা কিন্তু হ্যাম্পার হতে পারে। নেক্সটলি আসবো সুপার উইড। আগাছানাশক প্রতিরোধী জিন ট্রান্সজেনেসিসের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে, যাতে কোনোভাবে যদি এটা আগাছাতে প্রবেশ করে তাহলে সেই আগাছাকে কিন্তু আর আগাছানাশক দ্বারা দমন করা সম্ভব হবে না। অর্থাৎ যদি আগাছাটার মধ্যেই জিন ঢুকে যায়, তাহলে আগাছানাশক যেগুলো কৃত্রিম আগাছা, যেগুলো সিনথেটিক আগাছানাশক আছে, সেগুলো দিয়ে নষ্ট করা যাবে না। তাই এদেরকে সুপার উইড বলা হচ্ছে। অর্থাৎ অনেক বেশি পরিমাণে সেটা আগাছা তৈরি করে দিতে পারবে। বিষক্রিয়া, অনেক ক্ষেত্রে এই ট্রান্সজেনিক যে প্রোটিন গুলো, বিশেষ করে ক্রিস্টাল প্রোটিন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের দেহে খাদ্যে বিষক্রিয়া তৈরি করতে পারছে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে অ্যালার্জি সৃষ্টি করতে পারে, তাহলে সেটাও একটা সমস্যা। আবার অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হিসাবে খাদ্যনালীতে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, তার সেই ব্যাকটেরিয়াগুলোর অ্যান্টিজেন জেনিক প্রপার্টিটা বদলে দেয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে ওঠে তারা। অর্থাৎ আমাদের শরীরে যে আমি যদি এই বেগুন দীর্ঘদিন ধরে খাই, তাহলে কি হবে, ওই বেগুনটার মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে, সেইটা যদি কোনোভাবে ব্যাকটেরিয়ার দেহে ঢুকে যায়, তাহলে সেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এবং আমরা যদি ভবিষ্যতে ওই অ্যান্টিবায়োটিক খাই, তাহলে ওই অ্যান্টিবায়োটিক দ্বারা ওই খারাপ বা ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু মরবে না। টার্মিনেটর জিন, এটাও একটা সমস্যার বিষয়। টার্মিনেটর মানে টার্মিনেশন মানে সমাপ্তি, অর্থাৎ সমাপ্তি মানে আমরা এই পদ্ধতির সাহায্যে যে বীজ বা যে শস্য উৎপন্ন করছি, অনেক ক্ষেত্রেই তাতে টার্মিনেটর জিন প্রবেশ করানো থাকে। তাতে কি হয়, উদ্ভিদের বীজ তোমাকে প্রতিবার কিনতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিটি বেগুনের তোমাকে বীজ বা চারা প্রতি বছর কিনতে হবে। এতে যে প্রস্তুতকারক সংস্থা তাদের লাভ হচ্ছে, কোনো ক্ষতি নেই নিঃসন্দেহে, কিন্তু ন্যাচারাল যে ভাবে বীজ সৃষ্টি হয়, প্রাকৃতিক ভাবে যেভাবে বীজ সৃষ্টি হয়, সেই নীতিটার কিন্তু এটা বিরোধী এবং এটা কৃষকদের পক্ষে সমস্যার বিষয়। অর্থাৎ আমরা যে ন্যাচারাল পদ্ধতিতে বীজ সৃষ্টি করি, যেমন এবছরের চাষ করা আলু যদি চারা হিসেবে রাখি, পরের বছর তার থেকে অঙ্কুর বেরোবে এবং সেই আলুটাকে যদি আমরা পুঁতি, তাহলে তার থেকে নতুন চারা গাছ বেরোবে। আমরা যে ধান চাষ করি, ওই ধানটাকেই পরের বছর রেখে দিলে তার থেকেই কিন্তু আবার নতুন ধান তৈরি হবে। এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। অর্থাৎ ন্যাচারালি তুমি যে কোনো ফলের বীজ বা শস্য যদি সংরক্ষণ করো, তাহলে সেটা পরের বার চাষের ক্ষেত্রে নতুন চারা গাছ উৎপন্ন করবে। কিন্তু এই টার্মিনেটর জিন থাকার ফলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই জিএমও গুলি বা জেনেটিক্যালি মডিফাইড শস্যগুলি বিশেষ করে, তাদের কিন্তু ভবিষ্যতে পরের বছর তারা আর ওইগুলো বীজ সৃষ্টি করছে না বা সেগুলো খুব ভালোভাবে ফার্টিলাইজেশন ক্ষমতা রাখছে না, যার ফলে এটা কৃষকদের পক্ষে বা কৃষি ক্ষেত্রের পক্ষে একটা সমস্যাজনক বিষয়। আমি আরেকটা তথ্য তোমাদের তুলে ধরবো যে সিস্টেমিক ইনসেকটিসাইড জিন প্রবেশ করিয়ে উদ্ভিদকে পতঙ্গ প্রতিরোধী গড়ে তোলা হচ্ছে, এটা ঠিক কথা। কিন্তু জিনগুলি কোন উদ্ভিদে প্রবেশ করলে তারা পতঙ্গ বিনাশী হয়ে উঠতে পারে, অর্থাৎ পতঙ্গদের মেরে ফেলছে। এবার পতঙ্গদেরও কিছু তো ভালো গুণ আছে, অনেক ক্ষেত্রে আমরা খারাপ পতঙ্গকে মাপতে চাইছি, ভালো কথা, কিন্তু
ধরো প্রজাপতি, ধরো মৌমাছি, এরা তো ভালো পতঙ্গ। এবার এই গ্রুপের পতঙ্গের মধ্যে পতঙ্গ প্রতিরোধী যে জিনগুলো ঢোকানো হয়েছে, তারা খারাপ ভালো পতঙ্গ জানে না, তারা সমস্ত পতঙ্গকেই আটকাবে। তাহলে যেগুলো ভালো পতঙ্গ, অর্থাৎ যারা পরাগ যোগে সাহায্য করছে, পলিনেশনে সাহায্য করছে, তারা যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে সেটা বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে উপকারী যে পতঙ্গগুলো বা বাস্তুতান্ত্রিক ভাবে যাদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে, নিষেকে বলো বা বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সুন্দর একটা তার নেটওয়ার্ক বজায় রাখার জন্য, সেক্ষেত্রে কিন্তু সেগুলো সমস্যার সৃষ্টি করতে পারে। আর ওভারঅল আমি বলবো যে জিএমও নিয়ে ইকোলজিস্টদের সাথে জেনেটিক বা বায়োটেকনোলজির যে বিজ্ঞানী, বায়োটেকনোলজিস্ট বলা ভালো বা মলিকুলার বায়োলজির যারা বিজ্ঞানী, তাদের সাথে একটা সূক্ষ্ম ঝামেলা রয়েছে। কারণ ইকোলজিস্টরা, পরিবেশবিদরা মনে করেন যে খোদার উপর খোদগারি করা ঠিক না। অর্থাৎ এই যে আমরা যে কোনো জীবের জিনগত পরিবর্তন সাধন করে একটা নতুন জীব সৃষ্টি করছি, তার একটা ভালো দিক আছে। আমরা দেখেছি পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা যাচ্ছে, রোগ প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা যাচ্ছে, কোনো ক্ষেত্রে খরাক প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা যাচ্ছে, ভালো কথা। কিন্তু ন্যাচারাল সিস্টেমকে আমরা যেন কোনোভাবেই নষ্ট না করি। তাই দুটো জিনিস, ট্রান্সজেনিক উদ্ভিদ আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু তার মধ্যে একটা কন্ট্রোল রাখতে হবে এবং সেটা যেন কোনো মতেই বায়োসেফটিকে না কোনোভাবেই নষ্ট করে। অর্থাৎ বায়োসেফটি বলে একটা কথা আছে, সেই বায়োসেফটিকে যেন কোনোভাবেই নষ্ট না করে। অর্থাৎ আমাদের যে জীব সুরক্ষা, জৈব সুরক্ষা, সেটাকে যেন জিএমও কোনোভাবেই লঙ্ঘন না করে এবং মানুষ তথা অন্য প্রাণীজ গোষ্ঠীর উপর যেন কোনো ক্ষতি না সৃষ্টি করে, সেই বিষয়ে আরো বেশি করে গবেষণা প্রয়োজন এবং তারপরেই এই ধরনের জিএমও গুলোর ছাড়পত্র প্রয়োজন। তাই এর ভালো দিক নিয়ে যেমন আমি আলোচনা করলাম, এর খারাপ দিকগুলো নিয়েও আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।